দর্শক স্বাগত জানাই নেক্সাস টেলিভিশনের বিজয়ী অনুষ্ঠান থেকে। আমি মঞ্জুর আহমেদ। আপনারা জানেন যে গত বৃহস্পতিবার আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের যে বাজেট পেশ করেছেন 7,97,000 কোটি টাকার। আমরা আজকে সেই বাজেটের নানান দিক নিয়ে আলোচনা করব। আমরা দেখার চেষ্টা করব বাজেটটি আসলে জনমানুষকে কতটা সম্পৃক্ত করেছে, কতটা জনবান্ধব এই বাজেট। আমাদের মাঝে এই জন্য উপস্থিত আছেন দৈনিক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, ইংরেজি দৈনিক ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্ল্যানিং এডিটর আরজাদুল কিবরিয়া। আপনাকে স্বাগত জানাই। একই সাথে আছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন র্যাপিডের চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক। আপনাকেও স্বাগত জানাই। আমি ডক্টর আব্দুর রাজ্জাকদের দিয়েই শুরু করতে চাই। ইকোনমিস্ট আপনি, কিবরিয়াও ইকোনমিক্সে পাশ করা ছেলে এবং অনেকদিন ধরে অর্থনীতি বিষয়ে সাংবাদিকতা করেন। তো আপনাকে দিয়ে শুরু করি। আমরা যে বাজেটটা পেলাম, যদি আমার যেটা বিষয় সেটা দিয়েই যদি শুরু করি, বাজেটটা কতটা জনবান্ধব বলে আপনি মনে করছেন? প্রথমে মঞ্জু ভাই ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য এবং এই বাজেট ব্যাপার আলোচনা করার জন্য। জনবান্ধবের সঙ্গে আমি প্রথমে বলতে চাই, যে কারণে আমি অর্থমন্ত্রীকে সাধুবাদ জানাতে চাই, বাজেটটা উনি নিজে পড়েছেন, তাতে অন্তত মানুষের সঙ্গে একটু কানেকশনটা বেটার হয়েছে বলে আমি মনে করি। জনবান্ধব কিনা সেটার একটা বড় সূচক হচ্ছে এই মুহূর্তের যে মেইন ক্রাইসিস, ওটাকে অর্থমন্ত্রী আইডেন্টিফাই করেছেন যথার্থভাবে। উনি বলেছেন যে মূল্যস্ফীতিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে হয়তো এটা অনেক বেশি কঠিন হবে, সেটা তার বাজেটের মধ্যে আছে। এখন অন্য দিকে যদি আমরা একটু অ্যানালিসিস করতে পারি যে আসলে উনি এই মূল্যস্ফীতিকে কমানোর জন্য কী চেষ্টা করবেন, তার আগে একটু জিনিস ছোট্ট করে বলে রাখি যে অর্থমন্ত্রী হচ্ছেন উনি এমন একজন যিনি গত 2 বছরের আমাদের অর্থনীতির সঙ্গে যেসব বড় সমস্যাগুলো তৈরি হয়েছে ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে, আপনি জানেন যে মূল্যস্ফীতির যে প্রেশার আছে, ব্যালেন্স অফ পেমেন্টসের যে ইস্যুজ আছে, এগুলোর সঙ্গে উনি সরাসরিভাবে যুক্ত ছিলেন না, প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন না, কিন্তু এই বাজেটে উনি প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে পেরেছেন এবং চেষ্টা করেছেন সেগুলোকে ট্যাকেল করার। এখন একটু দেখি যে আসলে যে বাজেটে দেয়া হয়েছে সেটার মাধ্যমে আমরা মূল্যস্ফীতিকে ট্যাকেল করতে পারবো কিনা। দেখুন, মূল্যস্ফীতিকে কমানোর জন্য উনি যেটা প্রথমে করলেন যে বাজেট সাধারণত যে গতিতে বাড়ে সেই বাড়ার গতিটাকে উনি কিন্তু কমিয়ে এনেছেন। আমরা দেখেছি এর আগে যে বছর বাই বছর এটা 12 থেকে 14 ভাগ আকারে বাড়ে, এবার এটা উনি কমিয়ে 5 ভাগের নিচে নিয়ে এসেছেন, সেটা একটা পজিটিভ দিক। কিন্তু খেয়াল করুন, বাজেটের এই যে পরিধি, এটাকে কেন কমানো হচ্ছে? বাজেটের পরিধি কমানো হয় এই কারণে যেন সরকারকে কম লোন করতে হয়, তার ডেফিসিট ফাইন্যান্সিং কম হলে এটা ইনফ্লেশনের প্রেশারটাকে কিন্তু কম করতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে এই চলতি বাজেটের বছরের যে রিভাইজড বাজেট আছে, যেটা সম্পূরক বাজেট হিসেবে পেশ করা হয়েছে, সেখানে আমরা দেখছি যে বাজেট ডেফিসিট হচ্ছে জিডিপির শতকরা হিসাবে 4.7 ভাগ। আর নতুন যে বাজেটটা আমরা পাচ্ছি সামনের বছরের জন্য, সেখানেও কিন্তু বাজেট ডেফিসিট হচ্ছে 4.6 ভাগ। তার মানে বাজেটের গতি কমিয়ে কিন্তু বাজেট ডেফিসিটের আকার উনি ছোট করতে পারেন না। কাজেই মূল্যস্ফীতিতে এর কোনো প্রভাব পড়বে কি না সেটা সন্দেহ জায়গা থেকে যাচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যে উনি বলেছেন, এই বাজেট বক্তৃতার মধ্যে আছেন যে ইনফ্লেশনটাকে 6.5 ভাগে কমিয়ে আনবেন এবং 6.75 ভাগ হারে আগামী বছর প্রবৃদ্ধি অর্জন করবেন। এখন আমাদের ইনফ্লেশন রেট কত? শতকরা 10 ভাগ। শতকরা 10 ভাগ যে ইকোনমিতে ইনফ্লেশন আছে, সেই ইকোনমি যদি 6.75 হারে যদি প্রবৃদ্ধি অর্জন করতে চায়, সেটা কিন্তু ইনফ্লেশনকে উস্কে দিতে পারে। কাজে ওই উচ্চ প্রবৃদ্ধি থেকেই গেল এবং সেটা যে করতে চাইলে ইনফ্লেশনের উপরে বাড়তি চাপ পড়তে পারে, সেটা কিন্তু বাজেটে স্বীকার করা হলো না আর কি। সেটাও একটি সমস্যা হিসেবে থেকে যাচ্ছে। তারপরে অন্য যে ফান্ডামেন্টাল ইস্যু, সেটা তো আমাদের সামনে আছেই। আমরা ব্যালেন্স অফ পেমেন্টস ক্রাইসিসের জন্য, স্পেশালি যেহেতু আমাদের রিজার্ভ নাই, আমরা আমদানিটাকে যথেষ্ট মাত্রায় সংকোচন করে রেখেছি। আমদানি সংকোচন করে রাখা মানেই হচ্ছে ডোমেস্টিক সেক্টরে আপনার কিন্তু ইনফ্লেশনটা খানিকটা বাড়বে। তার সঙ্গে সেই ভয় তো আছেই যে এখন যে জায়গাটায় বিনিময় আছে, এটা যদি কোনো কারণে আবার টাকার মান আরও যদি অবমূল্যায়ন হয়, আপনার সেটাও কিন্তু মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। তো সুতরাং মূল্যস্ফীতিকে আমরা কীভাবে অ্যাড্রেস করব, এই বাজেটে সেটা বলা ছিল যে প্রায়োরিটি হিসাবে, কিন্তু আমার কাছে দিক নির্দেশনাগুলো সঠিকভাবে আসে নাই। আমি আপনার কাছে ফিরবো এই বিষয় নিয়ে যে আসলে মূল্যস্ফীতি কীভাবে কমবে। আমি অন্তত বাজেটে সেটার কোনো দিক নির্দেশনা দেখি নাই। কিবরিয়া, আপনি কি গতকালকে রাত্রে নিশ্চয়ই এগুলো নিয়ে অনেকগুলো কাজ করেছেন, আপনার কাছে কি মনে হয় যে ধরেন আমাদের তো আসলে মূল্যস্ফীতির মূল জায়গাটা হচ্ছে আমাদের খাদ্যপণ্যে আমরা যখন বাজারে যাই
বিশেষ করে যাদের মাসে একটা ফিক্সড ইনকাম আছে তাদের জন্যে বা গরিব মানুষের জন্যে, সেই পণ্যগুলোর ক্ষেত্রে আপনি কি কোনো কিছু দেখেন বাজেটে যে কোনো ধরনের বড় পদক্ষেপ আছে যেটার কারণে মূল্যস্ফীতিটা 10-এর থেকে কমে 6.5-এ আসতে পারে? আপনি কি পান এরকম কোনো পদক্ষেপ? ধন্যবাদ। আমি একটু এগিয়ে গিয়ে বলি। একটা হলো যে প্রথমত বৃহত্তর ইয়েতে যে মূল্যস্ফীতির যে চ্যালেঞ্জটা যেটা আছে অর্থনীতিতে, সেটা অর্থমন্ত্রী স্বীকার করেছেন। এটা রাজাক ভাই যেটা বলেন, এটা আমরা সবাই একমত যে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যে মানে একটা যেহেতু একটা সংকট, সুতরাং এটা স্বীকার করার মধ্যে দিয়ে, এটাকে রিকগনাইজ করার মধ্যে দিয়ে তার মানে এটা সমাধানের দিকে একটা চেষ্টা আছে, থাকবে আছে। এটা হচ্ছে ইতিবাচক, এটা খুব গুরুত্ব। এবং উনি বলেছেন, রাজাক ভাই যেটা বলে আমি এটা করতে যাচ্ছি, সেই বিবেচনায় বাজেটটা জনসম্পৃক্ত, মানুষ এটা এসেছে জনবান্ধব কিনা সেটা অনেক বড় পরিসর আলোচনা, আমি ওটা পরে আসবো। এখন এখান থেকে যেটা আপনি একদম একটা পিন পয়েন্টে আসলেন, যে একটা যে খাদ্যপণ্য বা এই সমস্ত এতে কিছু কিছু ট্যাক্স কমানোর পদক্ষেপ আমরা দেখছি, শুল্ক কমানোর পদক্ষেপ আছে বাজেটে, এবং নিত্যপণ্যের ক্ষেত্রেও কিছু করার কথা বলা হয়েছে। এখন এইটা কতটুকু কাজে দিবে সেটা হচ্ছে আসলে চ্যালেঞ্জ। এই জন্য এটা তো, আর তাছাড়া এইটা তো মানে যেহেতু সরকারের হাতে, রাজস্ব বোর্ডের হাতে সে ক্ষমতা আছে, যে কোনো সময় এটা কিন্তু করা যেতে পারে। শুল্ক কমানো তো মানে শুধু বাজেট দিয়েই না, বাজেটের সময় তো বাজেটে করানোর উদ্দেশ্যটা হচ্ছে এটা বাজেটে যখন এটা একটা বার্তা দেয়া। আমি দেখি এইভাবে যে যখন বাজেটে যখন অর্থমন্ত্রী যেটা যখন কোনো শুল্ক কমান কোনো এর ক্ষেত্রে, তার মানে হচ্ছে এটা বার্তা দেয়া যে এইখানে একটা পদক্ষেপ বৃহত্তর, আর সামনে আরও বড় কিছু পদক্ষেপ নিতে হবে, সামনে তো আরও কমানোর প্রয়োজন হতে পারে, আরও করতে হবে। তো সুতরাং সেই দিক থেকে এটাকে আমি ইতিবাচক বলবো। এখন প্রশ্ন এটা থাকছে এটা কতটুকু কার্যকর হবে। এখন আজকে এটা কমালে কালকেই বাজারে এর কোনো প্রভাব পড়বে না, এটাও খুব স্বাভাবিক। যেমন আমরা আজকে আলোচনা শুনছিলাম, এর আগেও এতে কেউ প্রশ্ন করছিলেন অর্থমন্ত্রীকে, যেখানে সংবাদ সম্মেলন হচ্ছে যে বাজারে গিয়ে তো কোনো প্রভাব পড়ে না। এটা তো সবসময় হয়, বাজারে তো তাৎক্ষণিক প্রভাব এটা পড়বে না, হ্যাঁ, এটা আশা করা যায় না। আরেকটা হচ্ছে যে এইখানে অর্থনীতির আমাদের যে মানে যে পুরো অর্থনীতিটা যে জায়গায় দাঁড়িয়েছে, যে এত বড় অর্থনীতি হয়েছে, এবং এখানে মানুষজনের যে এখানে আনুষ্ঠানিকতার পাশাপাশি অনানুষ্ঠানিক খাতের যে একটা বড় মানে সম্প্রসারণ ঘটেছে এবং ঘটছে, হ্যাঁ, এটাও কিন্তু বিবেচনায় নিতে হবে। সুতরাং সেইখানে দেখা যাচ্ছে যে এই যে বাজেটের যে পদক্ষেপগুলো বা সেটা রাজস্ব পদক্ষেপগুলো, এগুলো যতটা আনুষ্ঠানিক খাতকে প্রভাবিত করে, অনানুষ্ঠানিক খাতকে ততখানি প্রভাবিত করতে পারে না। এটা হচ্ছে বাস্তবতা। এখন এইটাও একটা বিবেচনার বিষয়, হ্যাঁ, যে এইটা কীভাবে কাজ করবে এই জন্য। এবং যে জিনিসটা আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বাজেটে অর্থমন্ত্রী যখন এই মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি আরও কয়েকটা চ্যালেঞ্জের কথা উনি করলেন, তার মধ্যে একটা হচ্ছে কর্মসংস্থানের কথা বললেন, যে কর্মসংস্থান বাড়ানো। হ্যাঁ, এটা কিন্তু একটা খুব বড় আমার কাছেও যেটা বড় মনে হয়েছে, যে মূল্যস্ফীতিটাকে উনি সঠিকভাবে চিহ্নিত করেছেন, কিন্তু কর্মসংস্থান এর বিষয়টা সেইভাবে এখানে আমরা আসবো কর্মসংস্থানের বিষয়। কারণ আমরা যখন দেখি যে ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে যায়, আমরা যখন দেখি যে ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস থাকে, তখন তো শিল্পে বিনিয়োগের অর্থ যোগান করা বা আমাদের শেয়ার বাজারটা যেভাবে যে পরিস্থিতিতে আছে, তার থেকে তো শিল্পে অর্থ যোগান দেওয়ার মতো অর্থ নাই। আমি ডক্টর রাজ্জাকের কাছে যাব, যে আপনি যে কথাটি দিয়ে শুরু করেছিলাম আমরা মূল্যস্ফীতি, আমরা দেখি যে এনবিআর যে জায়গা থেকে তার রাজস্ব আদায় বাড়াবে, সেই জায়গাগুলো হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স, যেটা সকল মানুষকে সমানভাবে ভুগতে হবে। তো যারা বড়ই আয় করে তাদের জন্যই তো একটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে যারা কম আয় করে। আমরা যখন দেখি যে ভ্যাট আদায় করার টার্গেটটা সবচেয়ে বেশি 1,82,000 কোটি টাকা, আমরা যখন দেখি যে শুল্ক আদায় করার টার্গেট হচ্ছে 46,000 কোটি টাকা, মানে গতবারের তুলনায় বাড়ছে। আমরা যখন ব্যক্তি শ্রেণীর করদাতাদের কর বেশি, তাদের কাছ থেকে আয় করার জায়গাটা যখন কম দেখি, তখন মূল্যস্ফীতিকে আঘাত করার জায়গাটা কোথায়, আপনি কি একটু ব্যাখ্যা করবেন? যে আমি তার আগে একটা জিনিস বলে আসি, তাহলে আমাদের আলোচনাটা ধরতে সুবিধা হবে। সেটা হচ্ছে, দেখুন, আমরা এই যে মূল্যস্ফীতি নিয়ে যে কথা বলছি, হ্যাঁ, এবং এটার সঙ্গে বাজেট ডেফিসিট বা এটা কীভাবে ম্যানেজ করা হবে, আপনার হয়তো নিশ্চয়ই মনে আছে, আপনার অনুষ্ঠানে এর আগে আমরা আলোচনা করেছি যে এর আগে যখন হয়েছে যেটা মনিটারি পলিসি নিয়ে, যে আমাদের কি পলিসি নিতে হবে, ইন্টারেস্ট রেটটা কেমন হবে, সেখানে তখন আমরা বলেছিলাম যে একটা পলিসি ইনারশিয়া কাজ করেছিল প্রথমে, যে আসলে আমাদের ইন্টারেস্টটা আমরা বদলাবো কি না, 6 থেকে 9 ভাগ যেটা ছিল সেটা অনেক সময় নিলাম আমরা এটা চেঞ্জ করতে, সেটা হলো একটা। তার মানে একটা পলিসি ইনারশিয়া ছিল, তারপর একটা পলিসির ডিলেমা ছিল যে মার্কেট মেকানিজম দিকে আমরা যাবো কিনা। ইভেনচুয়ালি আমাদের করতে হয়েছে, অনেকগুলো কিন্তু সময় নষ্ট হয়ে গেল, হ্যাঁ, কিন্তু তারপরে ইভেনচুয়ালি এখন আমরা মার্কেট বেসড একটা ইন্টারেস্ট রেট দিকে গিয়েছে, ইন্টারেস্ট রেট বেড়েছে। এখন আপনি দেখুন, এইবার অর্থমন্ত্রী কিন্তু তার বাজেট বক্তৃতায় বলেছেন যে মনিটারি পলিসি আছে সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ফিসকাল পলিসি উনি নিতে চান।
আচ্ছা, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আবার সেই জায়গাটায় পলিসি ইনার্শিয়া বা ডেলেমাটা থাকছে, যার ফলে উনি বাজেটের গতি কমিয়েছেন, কিন্তু ওই যে বললাম ডেফিসিট ফাইন্যান্সিং তো আগের মতো এই বছর যা ডেফিসিট ফাইন্যান্সিং লাগবে ওনার সামনের বছরও তাই লাগবে, তো তাহলে তো এটার উপর প্রভাব পড়বে না। এই কথাটা বললাম এই কারণে যে সরকারের ব্যয় এবং সরকারের আয় এই দুটোর যে গ্যাপ, এটার জন্যই তো এই ডেফিসিট ফাইন্যান্সিং করতে হয়, সরকারকে বেশি কর্য করতে হয়। দেখুন, আপনি জানেন যে এক বছরে এনবিআরকে আপনি যত টার্গেটই দিন সে কিন্তু সেই টার্গেট ফুলফিল করতে পারবে না। তাহলে সরকার যদি তার আয় ব্যয়ের যে মানে পার্থক্য সেটাকে যদি কমিয়ে আনতে পারলে এনবিআর উপরে হয়তো চাপটা কম পড়তো বা সরকারকে কম বড় করতে হতো, সেই সুযোগ কিন্তু ওনার সামনে ছিল। কিন্তু আমি দেখলাম যে আমরা সে বাজেটটা কিন্তু সেই পর্যায়ে কাটা হলো না আর কি, হ্যাঁ, মানে ফিসকাল সাইডে। কাজে ফিসকাল সেক্টরে যে পলিসি হচ্ছে যে বাজেট বড় রেখে সেটা বাস্তবায়ন করা, সেটা কিন্তু আগের বছরের মধ্যে থেকে গেল আর কি। হ্যাঁ, এখন আপনি যে এনবিআর কথা বলেন, অবশ্যই বাংলাদেশে আমরা সবসময় দেখেছি যে ইনডিরেক্ট ট্যাক্সেশনের উপরে কিন্তু নির্ভরশীলতা অনেক বেড়েছে। এই বছরের বাজেট বক্তৃতায় কিন্তু এটা বলেছে যে ওভার টাইম এটা আমরা কমিয়ে আনতে চাই। 2031 সালের মধ্যে আমাদের টার্গেট কত হবে সেটা দেওয়া হয়েছে। 2041 সালের মধ্যে আমরা এটাকে 50 ভাগে নিয়ে যেতে চাই। এই কথাগুলো এখানে আছে, কিন্তু সমস্যা হচ্ছে এটা আপনি এক বছরের মধ্যে অ্যাচিভ করতে পারবেন না, এবং এটা করতে যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার ছিল এখনই, সেটাও কিন্তু সেভাবে আসে না। হ্যাঁ, যার ফলে আমরা ভ্যাট আমাদেরকে এক্সপান্ড করতে হবে, তার মানে আমরা আবার সেই ইনডিরেক্ট ট্যাক্সেশনের দিকে যাচ্ছি। কিন্তু মঞ্জুর ভাই, আমি একটা জিনিস বলতে চাই, দেখুন, ভ্যাট যদি আমরা ঠিক করে প্রয়োগ করতে না পারি কিন্তু আমাদের কিন্তু রেভিনিউতে সেই সক্ষমতা কিন্তু আসবে না। ডিরেক্ট ট্যাক্সেশনের ক্ষেত্রে এবার আমরা কি দেখলাম, যারা উচ্চ হারে ইনকাম ট্যাক্স দিচ্ছেন তাদের ওই স্ল্যাবটা বাড়ানো হয়েছে, 25% থেকে 30% করা হয়েছে। সেটা হয়তো এটার পিছনে যুক্তি আছে, অনেকে বলবেন যে হ্যাঁ, যাদের সামর্থ্য আছেন তারা তো দিবেনই। সেখানে দুটো অসুবিধা থাকে। হ্যাঁ, অসুবিধার একটা জায়গা হচ্ছে, একটা কাজ হয়তো করা যেত, যেহেতু গত 2 বছর ধরে প্রায় 10 ভাগের কাছাকাছি ইনফ্লেশন আমাদের ইকোনমিতে ছিল, কাজেই যারা নিম্ন আয়ের লোকজন যারা ট্যাক্স দিচ্ছেন তাদের যদি আমরা থ্রেশহোল্ডটা একটু বাড়িয়ে দিতে পারতাম, তাহলে তারা খানিকটা রক্ষা পেতেন। একটা কংক্রিট একটা পলিসি অপশন সরকারের সামনে ছিল, সেটা কিন্তু আমরা করতে পারলাম না। আরেকটি ব্যাপার হচ্ছে, যদি আপনার অনেক লোক থাকে যারাও 30% রেটে ট্যাক্স দিতে পারে কিন্তু তাদেরকে আপনি আনতে পারছেন না, কিন্তু যারা দিচ্ছে তাদেরকে আপনি জোর করে আরেকটু বাড়িয়ে দিচ্ছেন তাদের উপরে, সেটা হয় কি ট্যাক্স সিস্টেমে একটা ডিসইনসেন্টিভ তৈরি করে, যার ফলে যারা এই ব্যাপারে কথা বলছেন তারা কিন্তু ওই আউট অফ ডিসস্যাটিসফ্যাকশন দিয়ে বলছেন যে ওকে, আমি তো অলরেডি ট্যাক্স নিতে আছি, আমার কাছ থেকে আরও বেশি ট্যাক্স নেওয়া হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড অনেক লোকজন আছে যারা দিতে পারেন, তারা ট্যাক্স নিতে আসছেন না। এই সমস্যাটাকে আমরা ভাঙতে পারছি না। এনবিআর জন্য কাঠামোগত জিনিস আমি বলতে চাচ্ছি, যেগুলো এক বছরের মধ্যে অ্যাচিভ করা যাবে না সেটা বলে লাভ নাই, কারণ এটা অনেক দিন ধরে আলোচনা করা হচ্ছে। কিন্তু আমি মনে করি যে অটোমেশনটাকে দ্রুত বাড়ানো উচিত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা ট্যাক্স পেয়ার তারা যেন, যারা ট্যাক্স ইভ্যালুয়েটার তাদের সঙ্গে সরাসরি কোনো যোগসূত্র না ঘটে, সেটা আমাদের বন্ধ করতে হবে। অডিটিং সিস্টেমটাকে যদি আমরা অটোমেট করতে পারি, তাহলে কিন্তু যারা ট্যাক্স পেয়ার তারা হয়তো ভাববেন তাদেরকে হ্যারাস করা হচ্ছে না। এই 3টে জিনিস কিন্তু আমরা ইমিডিয়েটলি করতে পারি। হ্যাঁ, তাহলে হয়তো হবে কি, একটু স্বচ্ছতা আসবে, স্বচ্ছতা আসলে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করবে। কিন্তু আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে এই, এনবিআরকে আমি উচ্চ টার্গেট দিচ্ছি এমন একটা বছরে, যে বছরে আমার কথা ছিল আমি ডেফিসিটটাকে কমায় নিয়ে আসবো, অথবা মুঝে দেখেন আরেকটা কাজ আমি করতে পারি না, আমি পারতাম আরও 25 থেকে 30 হাজার কোটি টাকা আমি বলতাম যে এডিপিতে আমি কম খরচ করব। ওই খরচটা যদি আমি কম করতে পারি, ওইটা তখন আমি স্পেন্ড করতে পারতাম সাধারণ মানুষ যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করছে সেগুলোতে হয়তো খানিকটা ভর্তুকি বাড়িয়ে, অথবা তাদেরকে আমি সামাজিক সুরক্ষা খাতের ব্যয় বাড়িয়ে করতে পারতাম। আমরা আসবো, ফিরবো, বিশেষত সামাজিক সুরক্ষা খাত দিয়েই হয়তো আমরা দরিদ্র মানুষকে কিছু সহায়তার আওতা বাড়ায় তাকে কিছু মূল্যস্ফীতি থেকে রিলিফ দিতে পারতাম। কিন্তু সে জায়গাটা কতটা আছে, কতটা দিল, সেটা শুনবো। তবে তার আগে একটা বিরতি যেতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের বিজয়িক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত বিজয়িক অনুষ্ঠানে আমরা আলোচনা করছি যে বাজেটটি অর্থমন্ত্রী বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করেছে। 1 মাস ধরে এই বাজেট নিয়ে আলোচনা হবে, সাংসদরা আলোচনা করবেন, মানুষের মধ্যে অর্থনীতিবিদরা, সাংবাদিকরা নানান বিষয়ে কথা বলবেন এবং শেষে বাজেটটা অনুমোদন হবে। তো আমরা বাজেটকে দেখতে পাই দুইভাবে, মানে বাজেটটা আসলে একটা বছরের ব্যয় পরিকল্পনা এবং আয়ের সংস্থানটার উৎসটাও থাকে, কোথায় ব্যয় করা হবে এবং কোথায় আয় করা হবে। আপনি আরজাদুল কিবরিয়া বিরতির আগে আপনার কথা প্রসঙ্গে বলেছিলেন যে আমরা ঠিক বিনিয়োগের জায়গাটা পরিষ্কার দেখি না বাজেটের। আমিও সেটাই বলতে চাই, যখন
ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস তৈরি হয়েছে, ব্যাংক বিনিয়োগ করতে মানে পর্যাপ্ত অর্থ নেই, সরকার এডিপি দিয়ে এবং প্রাইভেট সেক্টর কিভাবে আগায় নিয়ে আসবে সেটার পরিকল্পনা বাজেটে কতটা দেখেন এবং সেটা উপযুক্ত কি না? সেইটা হলো যে আসলে বিনিয়োগের, সরকারি বিনিয়োগের তো একটা ব্যাপার আছে থাকছে। আমরা দেখতে পাচ্ছি যে গত 2 বছরে কিন্তু আসলে 2 অর্থ বছরে যে প্রবৃদ্ধির ক্ষেত্রে যে সরকারি বিনিয়োগ একটা বড় ভূমিকা পালন করছে সেই করার জন্য। এখন এখানে সরকারি বিনিয়োগ তো হয় এডিপির মাধ্যমে এবং এর জন্য। এখন আমরা এটাও জানি যে আবার এডিপিতে কিন্তু অনেক প্রকল্প নেওয়া হয় ছোটো ছোটো, যে শুধুমাত্র মানে বিভিন্ন জনের বিভিন্ন চাপে বিভিন্ন অনুরোধের ক্ষেত্রে যেই প্রকল্পগুলো দীর্ঘদিন ধরে চলে, এটার মানে প্রকৃতপক্ষে এটার সুফলটা শেষ পর্যন্ত পাওয়া যায় না, খরচ হয় অর্থ বা এর জন্য সেই পর্যন্ত সেটা হয় না। সুতরাং ওইখানে একটা মানে সংশোধন করার একটা প্রয়োজন ছিল বা একটা সুযোগ এখনও আছে। অর্থমন্ত্রী হয়তো এটা পরবর্তীতে বিবেচনা করবেন যে সরকারি বিনিয়োগটা যেটুকুই করবেন সেটুকু যদি মানে অধিকতর কার্যকর করা যায় এটা। আর আসলেই তো অর্থনীতির তো চালিকা শক্তি বেসরকারি খাত, বেসরকারি বিনিয়োগ সেই জায়গাটায় তো এখন এর জন্য এখন কিন্তু সেটা তো আমাদের এই সময়কালে যে সংকটগুলোর সমস্যাগুলো আপনি যেটা বললেন, একটা হচ্ছে ব্যাংক থেকে অর্থায়নের একটা ঘাটতির সমস্যা আছে, তারপরে আপনার বৈদেশিক মুদ্রার যে ডলারের সাথে সংকটের ব্যাপারটা আছে, এই জিনিসগুলো এখন এগুলোর সাথে তারপরে আরও কিছু যে যোগ হচ্ছে খরচের খাতগুলো, বিদ্যুৎ দাম বাড়া, জ্বালানির দাম বাড়া, এই সমস্ত কিছু মিলে ব্যবসার ব্যয় বাড়া, ফলে বিনিয়োগের জায়গা থেকে বিনিয়োগ করার জন্য যে ব্যয়টা, সেই বিনিয়োগ ব্যয়টাও ব্যয়টাও বেড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে বিনিয়োগের পরিধিটা কিছুটা সংকুচিত হচ্ছে বা বাধাগ্রস্ত হচ্ছে। সেইটা আসলে বাজেটে মানে যথেষ্টভাবে মানে নজর দেওয়া হয়েছে বলে দৃশ্যমান হচ্ছে না আমার কাছে সেই জায়গাটাতে। মানে বিষয়টা এরকম না যে অর্থমন্ত্রী ধরে ধরে বলে দিবেন যে এখানে এইভাবে বিনিয়োগ সমস্ত, কিন্তু এটা অনেকগুলো এর জন্য। আর এর সাথে আসলে অনেকগুলো বিষয় জড়িত। আমি যেটা দেখি যেভাবে যে একটা বড় সমস্যা হচ্ছে যে এই যে রাজস্বের ক্ষেত্রে, এখন যেটা রাজাক ভাই যেটা বলছিলেন, রাজস্ব আয় বা জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষেত্রে, জাতীয় রাজস্ব বোর্ডের চ্যালেঞ্জ হচ্ছে যে তার কর আদায় করতে হবে। রাজস্ব বোর্ডের চিন্তা তার জায়গা থেকে ঠিক আছে, আমার কর আদায় করবো, যেমনি করে পারি কর আদায় করবো, আর কিন্তু এই টাকাটা কোথায় ব্যয় হলো সেটা তো রাজস্ব বোর্ডের চিন্তা, এটা তো অর্থমন্ত্রীর চিন্তা, অর্থ মন্ত্রণালয়ের চিন্তা যে সামগ্রিকভাবে। হ্যাঁ, তখন যেটা হয় যে এটা আরেকটা চ্যালেঞ্জের জায়গা তৈরি হয়, সংকটের জায়গা তৈরি হয়, যে টাকা যেমনি করে উঠে, আর তখন মানুষের মনে কিন্তু একটা ক্ষোভ অসন্তোষ তৈরি হতে থাকে যে আমি কর দিচ্ছি কিন্তু আমি তো এটার সুফল পাচ্ছি না। ট্যাক্স অথরিটি বলে যে আমার তো এটা জানার বিষয় না, আমার ভাই আপনার কর দেন, আপনি করযোগ্য, আমার কর দেন, শেষ। কিন্তু আমি তাহলে কার কাছে জানতে চাবো যে আমি এই যে কর যে দিলাম, এই করের বিনিময়ে আমার যেটা পাওয়ার কথা আমি সেটা পাচ্ছি কিনা, বা আমি কর্মসংস্থানের সুযোগটা আমার যথেষ্ট হচ্ছে কিনা। অর্থমন্ত্রী অনেকগুলো পদক্ষেপ কথা বলেছেন বাজেটে কর্মসংস্থানের বিষয়ে, সেই জিনিসগুলো নানান রকম, কিন্তু আসলে আমার যেটা মনে হয় যেগুলি বিচ্ছিন্ন ছোটো ছোটো, এইটাতে বড় ধরনের কর্মসংস্থানের জিনিসটা আসেনি। আর কর্মসংস্থানের ক্ষেত্রে আপনি দেখছেন যে সম্প্রতি সময়কালে যে যদিও এটা এমন হতে পারে একটা জিনিস যে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে শ্রম জরিপের যে ত্রৈমাসিক যে প্রতিবেদনটা প্রকাশ হচ্ছে, তাতে দেখা যাচ্ছে আমাদের বেকারত্ব খুব কম। হ্যাঁ, সেটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু ধরে নিচ্ছি আমরা সেটা ঠিক, কিন্তু হয়তো ওই কম হারটাই হয়তো মানে বাজেট প্রধানতাদেরকে বা নীতি নির্ধারকদেরকে একটু সন্তুষ্টি দিচ্ছেন যে যেহেতু বেকারত্বের হারটা আনুষ্ঠানিকভাবে পরিসংখ্যানে কম, তার মানে এটা নিয়ে অত চিন্তা করার কিছু নেই, আরও বাড়ো। কিন্তু আপনি দেখেন কতগুলি 2-3টা জিনিস, যেমন আমরা দেখছি যে গত 1 বছর 2 বছরে যদি পরিসংখ্যান দেখি যে বিদেশে কিন্তু লোকজন যাচ্ছেন, প্রবাসী বিদেশে ডেসপারেটলি যাচ্ছেন, কেউ বিভিন্নভাবে যাচ্ছে কাজ করার জন্য, সেই তুলনায় আমার রেমিটেন্স অতটা আসছে না। তো এটা কেন? এটা অনেকগুলি জিনিস হতে পারে, এর কারণ আমরা জানি না। হতে পারে যে যারা যাচ্ছেন তারা এত নিম্ন আয় করছেন যে খালি তারা মনে করছেন যে আগে যাওয়া দরকার, গেলে তারপরে দেখা যাবে কী হবে, তো ওখানে খেয়ে পরে উনি টাকা পাঠাতে পারছেন না যথেষ্ট রকম, এটা একটা কিছু হয়তো হুন্ডিতে আসতে পারে, সেটা নানান রকমই আছে। কিন্তু সোজা কথা হচ্ছে যে এবং এই যে বাজেটে কিন্তু এই বিষয়টা আছে, অর্থমন্ত্রী এটাও বলেছেন যে বৈদেশিক কর্মসংস্থানের উপরে উনি জোর দিতে চান যে যাতে প্রবাসী আয়টা বাড়ে। হ্যাঁ, কিন্তু সেখানে তো তাহলে ওই বিষয়টা বিবেচনায় নিতে হবে যে কেন আগের এই এতদিন ধরে এই জিনিসগুলো বাড়ছে না, সরকার রেমিটেন্সে ইনসেন্টিভ দিল এবং সেখানে তারপরে যথেষ্ট আসছে না কেন? তার মানে একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে। আমরা যদি এডিপি দেখি, তাহলে এডিপিতে দেখি বড় কতগুলো প্রকল্প আছে যেটা টানতে হচ্ছে, সেটা একটা বড় দায় বলে মনে হয়। আমি আসবো আপনার কাছে, ডক্টর আব্দুর রাজ্জাকের কাছে। আমি যে প্রশ্নটি বা আপনি আলোচনা করছিলেন সামাজিক সুরক্ষা খাতে সরকারের বরাদ্দ বলা হচ্ছে, এর মধ্যে তো পেনশন, সরকার যে পেনশনের কথাটা বলা হচ্ছে সেইটা আছে, এইটা কি বাড়লো? মানে এইরকম একটি ইনফ্লেশন বা মূল্যস্ফীতির উচ্চ পর্যায়ে থাকা দেশে সামাজিক সুরক্ষা খাতে যে বরাদ্দ বাড়ানো হলো সেটা কি সাফিসিয়েন্ট? বা আপনি যেটা বলছিলেন যে গরিব মানুষকে
এখান থেকে মূল্যস্ফীতি হার থেকে কিছুটা পরিত্রাণ দেওয়ার জন্য, সেটা কি ঠিক আছে? আপনি কিভাবে দেখেন, বিশ্লেষণটা কি? এই বছরের বাজেটে আপনি যে দেখেন যে ওই 6.75 ভাগ যে প্রবৃদ্ধি অর্জন করতে হবে, এটার জন্য মনে করা হচ্ছে যে পাবলিক প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট হবে হচ্ছে জিডিপির শতকরা হার হিসাবে 27 সামথিং আর কি, 27 ভাগের উপরে। আপনি দেখেন এরকম একটা কিন্তু পরিকল্পনা গত বছরের বাজেটেও ছিল। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এটা হয়েছে 23% মতো। হ্যাঁ, এটা হচ্ছে তাও এস্টিমেটেড, মানে মনে করা হচ্ছে এটা হতে পারে, হয়তো আরও কম হতে পারে। আচ্ছা, একটু দেখুন, এখন আপনি এমন একটা সময়ের মধ্যে যাচ্ছেন যখন ইনফ্লেশন আমরা কমিয়ে আনতে পারি নাই, সুদের হার অসম্ভব রকম বেড়েছে। তো তারপরে কি আপনাকে মনে করতে পারে যে আগামী বছরের বাজেটে আমরা জিডিপির প্রায় 27.8 ভাগ বা 27 ভাগের বেশি আমরা ব্যক্তিগতের বিনিয়োগ দেখতে পারবো? এটা আমার কাছে মনে হয় যে সম্ভব না। হ্যাঁ, পাবলিক ইনভেস্টমেন্ট যেটা সেটা খানিকটা বাড়তে পারে, এটা 7.5 বা 8-এর বেশি হতে পারে, 8, 8.5 ভাগ হতে পারে। কিন্তু প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট যথেষ্ট পরিমাণে না বাড়লে আগামী বছরে কিন্তু এই উচ্চ প্রবৃদ্ধি আপনি ধরতে পারবেন না, কাজে সেটাকে মনে রাখতে হবে। বেকারত্ব কমের কথা বলা হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সে। কেন বেকারত্ব কম? কারণ দেখুন, বেকারত্বকে ডিফাইন করাটা কঠিন। আমরা একটা আইএলওর একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন ফলো করার চেষ্টা করি। সেই ডেফিনেশনে বলা হয়েছে যে মোটামুটি এরকম জিনিসটা, যে সপ্তাহে 1 ঘন্টা কেউ কাজ করছে, এটাকে আমি তখন তাকে আর বেকারত্ব ধরবো না। ফলে আমাদের কিন্তু অনেক আনপেইড ফ্যামিলি ওয়ার্কার আছে, স্পেশালি এগ্রিকালচার সেক্টরে। তারা যাদেরকে জিজ্ঞাসা করে, তারা বেকারত্বের ডেফিনেশন মধ্যে পড়ে না। আন্ডার এমপ্লয়মেন্ট, মানে আরও প্রোডাক্টিভলি কাজ করতে পারে কিন্তু কাজ পাচ্ছে না, সেইটা কিন্তু একটা চিত্র, এবং সেটার চিত্রটা কিন্তু অত্যন্ত ভয়াবহ। আর সবচেয়ে ভয়াবহ চিত্র হচ্ছে আমরা যেটাকে বলি যে নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং, NEET, নিট পপুলেশন, যেটা আমাদের ইউথ জেনারেশনের মধ্যে 15 থেকে 29 বছর যাদের বয়স, এদের মধ্যে আমাদের কিন্তু বেকারত্বের হার অনেক কিন্তু বেশি, ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। কাজে এগুলো যদি আমরা কনসিডারেশন নিই, তাহলে আপনি দেখবেন যে আসলে বেকারত্বের সমস্যাটা কিন্তু অত্যন্ত প্রকটভাবে মনে হচ্ছে। আর এর সঙ্গে আরেকটি জিনিস আমি না বললে না, সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে, সেখানেও কিন্তু বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স ডেটা আছে, সরকারি অফিসিয়াল ডেটা। সেই ডেটা আপনি দেখবেন যে গত 5-6 বছরের মধ্যে কোভিড টাইমটা যদি বাদ দেন, তাহলে অন অ্যাভারেজ আমাদের ম্যানুফ্যাকচারিংয়ের গ্রোথ রেট ছিল হচ্ছে ডাবল ডিজিট, মানে 10 ভাগের বেশি ম্যানুফ্যাকচারিং বেড়েছে প্রত্যেক বছর। ম্যানুফ্যাকচারিং এমপ্লয়মেন্ট একটা বাড়ে নাই, বরং ফল করেছে। এবং সেটার কারণ আমরা জানি, অটোমেশন হচ্ছে, টেকনোলজিক্যাল ডিপেন্ডিং হচ্ছে, কাজে কিন্তু আমরা ওখানে জব তৈরি করতে পারতেছি না। কাজে সেই টেনশন কিন্তু আছে। অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে, বিকজ ওখানে একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন ব্যবহার করতে হয়। 1 সপ্তাহে 1 ঘন্টা কাজ করেছে, তাদেরকে আমরা বলি যে ওকে, তারা বেকার না। ওকে, এখন আপনার প্রশ্ন ছিল যে সামাজিক সুরক্ষা খাত নিয়ে। সামাজিক সুরক্ষা খাতের যে টোটাল যে বাজেটটা আছে, সেটা আমরা বলি যে জিডিপির 2 ভাগের বেশি, যেটা সেটার মধ্যে একটা বিগ চাঙ্ক হচ্ছে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন। সেটা হচ্ছে টোটাল সেভিং সার্টিফিকেটটাও আছে। হ্যাঁ, সেটা হচ্ছে টোটাল সামাজিক সুরক্ষা খাতের যে বাজেট, সেটার প্রায় 28 থেকে 30 ভাগের মতো কিন্তু একটা সেক্টরে যাচ্ছে। আচ্ছা, এই বছর আমরা দেখলাম কি? এই বছর আমরা দেখলাম যে আমি যেটা ইনিশিয়াল অ্যানালিসিস করে যেটা পাচ্ছি, এই বাজেটটাকে 10,000 কোটি টাকা বাড়ানো হয়েছে গত বছরের তুলনায়। সামাজিক সুরক্ষা খাতে ব্যয় গত বছরের তুলনায় 10,000 কোটি টাকা বাড়বে। একটু যদি ভিতরে যে আমরা যদি এই নাম্বারটাকে অ্যানালিসিস করি, তখন দেখা যাচ্ছে এই 10,000 কোটি টাকার মধ্যে 9,600 কোটি টাকায় ব্যয় করবে হচ্ছে পেনশন ম্যানেজমেন্টের জন্য, মাত্র 400 কোটি টাকা ব্যয় হচ্ছে আপনার যেমন বয়স্ক ভাতার খানিকটা আওতা বাড়িয়েছে, বিধবা ভাতার খানিকটা আওতা বাড়িয়েছে, ওখানে মাত্র খরচ 400 কোটি টাকা। যেটা আমার জন্য খুব স্ট্রাইকিং, এমন যে আমি ঠিক এখনও জানি না যে এই নাম্বারটা বাজেটে কি ভুল আছে কিনা, আমি সেটা চেক করার চেষ্টা করতেছি। আমি দেখলাম ওপেন মার্কেট সেল, আপনি জানেন, যেটার মাধ্যমে শহরের দরিদ্র জনগোষ্ঠীর জন্য কয়েকটা খাবার পণ্য কম দামে বিক্রি করা হয়, আমি দেখলাম সেই বাজেটটা না সাংঘাতিকভাবে ফল করেছে। 5,000 কোটি টাকা থেকে প্রায় 2,000 কোটি টাকা এরকম হয়েছে। আমি নাম্বারটা যেন বিশ্বাস করতে পারতেছি না যে এইরকম একটা সময় এই নাম্বারটা আসলে ওখানে ভুলভাবে এসেছে কিনা, সেটা আমি সঠিকভাবে বলতে পারছি না। কিন্তু যদি ওটা হয়ে থাকে, তাহলে আমরা তো বুঝবো যে আসলে ইনফ্লেশনকে ট্যাকেল করতে যাদেরকে সুবিধা দেওয়ার দরকার ছিল, তাদের জন্য আসলে হয়তো আমরা ফিরবো আলোচনায়। আমরা একটু দেখার চেষ্টা করব যে যদি জনবন্ধ হয়, তাহলে আমাদের কৃষিতে কতটুকু গেল, আমাদের স্বাস্থ্য খাতে কতটুকু গেল, সেটা কি কতটা মানুষকে সম্পৃক্ত করে। এই খাতগুলো তো মানুষকে বেশি সম্পৃক্ত করে, সেটা বোঝার চেষ্টা করবে। তবে তার আগে একটা বিরতি যেতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর।
দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের বিজিক অনুষ্ঠান। আমরা আলোচনা করছি ফার্স্ট সিকিউরিটি ইসলামিক নিবেদিত বিজিক অনুষ্ঠানে জাতীয় বাজেট নিয়ে। আমরা বিরতির আগে কথা শেষ করার আগেই আমি বিরতিতে গেছিলাম। আমি আপনার কাছ থেকে শেষ জানতে চাই যে এই যে সামাজিক সুরক্ষা খাতে বিশেষত ওএমএস বা খোলা মার্কেটে যেটা বিক্রি করছিল কমে গেল, আপনি বলছিলেন যে এটা তো বরাদ্দটা কমছে, আসলেই তো আমরাও তাই দেখলাম। আমরা যদি একটু দেখি যে কিভাবে আরও বেশি জনসম্পৃক্ত হতে পারতো সেই জায়গাগুলো, স্বাস্থ্য খাতের বরাদ্দটা কি দাঁড়ালো, বা সেটা কি জনসম্পৃক্ততা বাড়ানো বা জনবান্ধব হলো, কতটা হলো? দেখুন, আমাদের যে এটা একটি কাঠামোগত সমস্যা। আমাদের বাজেটে বা আমরা যেভাবে খরচ করি পাবলিক স্পেন্ডিং, সেটা দীর্ঘদিন যাবৎ আমরা দেখেছি হেলথ এডুকেশনে কিন্তু সেরকম প্রায়োরিটি পায় না। যদি বলতে চাই তাহলে বলতে পারি যে হেলথ এবং এডুকেশনে বাংলাদেশে পাবলিক স্পেন্ডিং কত, এটা যদি আমরা ইভেন অন্যান্য উন্নয়নশীল বিশ্বের সঙ্গে তুলনা করি, আমরা দেখব যে আমরা কিন্তু অনেক নিচের দিকে আছি। এটা আমাদের একটা কাঠামোগত সমস্যা অনেকদিন ধরে আছে। এটার একটা কারণ হচ্ছে, দেখুন, একটা কারণ হচ্ছে আমরা যত কথাই বলি আমাদের বাজেট অনেক বড় হলো কিনা, এবছর সরকার বাজেটের গতি কমিয়েছে, যাই বলি, একটা ফান্ডামেন্টাল ইস্যু হচ্ছে যে পৃথিবীর অন্য দেশ তারা তাদের বাজেট যত বড়, তাদের জিডিপির তুলনায় আমাদের বাজেট কিন্তু আমাদের জিডিপির তুলনায় কিন্তু অনেক কম। এটা কত, আপনি যে ফিগারটা বললেন 7,97,000 কোটি টাকা, এটা দেখবেন যে আমাদের টোটাল হচ্ছে জিডিপির 14 ভাগের মতো হবে। সেখানে উন্নয়নশীল দেশ তারা 25 থেকে 26 ভাগ পর্যন্ত ব্যয় করে গড়ে, অন্যরা আরও অনেক বেশি ব্যয় করে। কাজে যেহেতু ওখানে আমরা কম ব্যয় করছি, তাহলে আপনি যখন খরচ করবেন তখন আপনাকে অন্য সেক্টরে কিন্তু খরচ কম করতে হবে। এবং সেটা দেখা গিয়েছে যে দীর্ঘদিন যাবৎ আমরা হেলথ এডুকেশনে কম খরচ করে আসছি। ওখানে কম খরচ করতে করতে এমন একটা জায়গায় পৌঁছেছে যে এখন অনেক সময় কোনো সময় অতিরিক্ত বরাদ্দ দিলেও তাদের সেই বরাদ্দ খরচ করার সামর্থ্য নাই। হেলথের ক্ষেত্রে আপনি জানেন যে গতবারও নাকি তার আগের বার কিছু এডিশনাল পয়সা তাদেরকে দেওয়া হয়েছিল, তারা সেটা খরচ করতে পারে না। কাজে সেখানে খরচ করার সক্ষমতার কিন্তু একটা অভাব আছে। আবার অ্যাট দ্য সেম টাইম ওখানে বিনিয়োগের মাত্রাটা কিন্তু খুবই কম, সে একটা ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে। কাজে এটা একটা স্ট্রাকচারাল ইস্যু। কিন্তু আমরা আমাদের বাজেটটাও ছোট, আমরা ওখানে বরাদ্দ বাড়াতে পারছি না। কিন্তু আবার দেখুন যে ওখানে যেহেতু বরাদ্দ বাড়াতে পারছি না, ওর অন্যদিকে আমাদের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, এগুলোর কিন্তু যথেষ্ট চাহিদা আছে। 18 কোটি লোকের দেশে আপনি জানেন যে আমাদের ইনকাম বাড়ছে, ওখানে ইনভেস্টমেন্ট না করলে নয়। এবং সেখানে সরকার, আমি বলবো যে ইনভেস্টমেন্ট করাটা খারাপ কিছু না, ইনভেস্টমেন্ট করেছেন, ঠিক আছে। দেখুন, পলিসি মেকারদের জন্য অনেক সময় একটা ন্যাচারাল টেন্ডেন্সি থাকে কোথায় তারা ইম্প্যাক্ট দেখাতে পারবেন। তো একটা রাস্তাঘাট করলে এটা ইম্প্যাক্ট দেখানো অনেক সোজা, কনস্ট্রাকশন করলে মানুষজন সহজে ইম্প্যাক্ট দেখতে পারে, হেলথ এডুকেশনে করলে ইম্প্যাক্ট দেখানোটা হয়তো কঠিন। এই কারণে এটা আমি দোষ হিসেবে বলবো না, কিন্তু এটা মানুষের একটা জেনারেল টেন্ডেন্সি যে তারা ওই জায়গাগুলোতে ইনভেস্ট করবেন। কিন্তু মনে রাখতে হবে আমরা তো ওখানে দীর্ঘদিন যাবত একটা আমাদের বঞ্চনা আছে হেলথ এডুকেশনে, এবং সেখান থেকে আমরা বের হতে পারছি না। এটার সঙ্গে আমাদেরকে মনে রাখতে হবে যে কোয়ালিটি অফ স্পেন্ডিং কী হচ্ছে। আপনি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে কোয়ালিটি অফ স্পেন্ডিং সম্পর্কে আমরা জানি যে আসলে আমরা হয়তো অনেক বেশি খরচ করছি, যার ফলে প্রজেক্টের কস্ট বেশি, হয়তো এর থেকে অনেক কম খরচ এগুলো করা যেতে পারতো। যদি করা যেতে পারতো তাহলে হয়তো পাবলিক ইনভেস্টমেন্ট গুণগত মান ভালো হতো এবং সেখান থেকে সাধারণ মানুষ আরও বেশি। আমি একটু কিবরিয়ার কাছ থেকে ঘুরিয়ে আপনার কাছে আবার আসবো। কিবরিয়া, কৃষি তো আমাদের একটা, ধরেন আমরা বলি যে আমাদের অর্থনীতি যে এইরকম একটা পরিস্থিতিতেও ভালোভাবে আছে, সেটার একটা বড় জায়গাটা হলো আমাদের কৃষি খাত। আমাদের চালটা আমরা করি, মোটা চালটা মোটামুটি আমরা সক্ষম, আমাদের যা দরকার হয় আমরা করে ফেলি চালটা। আমরা যদি বলি মাছটা, আমাদের পোলট্রি, আমাদের মানে আমরা এই কোরবানি আসছে, সেটাও আমাদের নিজেদের অনেক সক্ষমতা বেড়েছে। এইখানে কি হলো, মানে এটা কি অনেক বেশি কৃষি বান্ধব হলো, বা কৃষিতে কি সরকার ঠিকমতো বরাদ্দ দিল? কৃষি বরাদ্দ বেড়েছে, যেটা বরাদ্দ এবং যেটা করার জন্য মোটামুটি এই জন্য খুব মানে বিশেষ কিছু নাই সেরকম ওই অর্থে, কিন্তু বরাদ্দ বেড়েছে যে কথা হলো। এবং যে জিনিসটা হচ্ছে যে ওই যেটা বললেন, আসলে কৃষিখাতটা তো আমাদের কৃষিখাতটা এমন একটা জায়গায় যে এটার নিজস্ব একটা মানে গতিময়তা, নিজস্ব একটা ক্ষমতা আছে অন্য যে কোনো খাতের তুলনায়। কৃষির নিজস্ব গতিতে সে এগিয়ে চলার এবং সে পুরো অর্থনীতিকে টেনে নিয়ে যায় এই করার জন্য। সুতরাং এখানে বরাদ্দ যাই আসুক না কেন, এর জন্য এখানে সময়ের সাথে সাথে কিন্তু মানে বেসরকারি বিনিয়োগও কৃষিতে এসেছে। কৃষিতে এখন আমরা দেখছি বড় বড় কিন্তু ব্যক্তি বিনিয়োগ এসেছে, বৃহত্তর বড় বিগ ফার্ম আসছে, এবং ছোটো মাঝারি বিভিন্ন উদ্যোগ গড়ে উঠছে, কৃষিভিত্তিক উদ্যোগ গড়ে উঠছে, এই জিনিসগুলো। হ্যাঁ, এবং এগুলো মানে একটা দীর্ঘ সময় ধরে চলে আসছে,
চলে আসছে এই করার জন্য। সেখানে কখনো বাজেটের সাপোর্ট আছে, কখনো বাজেটের সমর্থন একটু কম, কখনো একটু বেশি, এরকম এর মধ্যে দিয়ে যাচ্ছে। সুতরাং মানে বাজেট দিয়ে এই কৃষিখাতকে খুব বেশি যে মানে উৎসাহিত করা হচ্ছে সেটাও বিষয় না, নিরুৎসাহিত করা হচ্ছে না, খুব বেশি উৎসাহিত করা হচ্ছে সেটা না, এটা একটা গতানুগতিক বরাদ্দের মধ্যে দিয়ে যাচ্ছে। কিছু কিছু পদক্ষেপ আমরা দেখি যে একটু ভর্তুকি বাড়ানোর একটু চেষ্টা আছে, বা আরও কিছু উদ্যোগ আছে, কিছু করের ছাড়ের এবার কিছু দেওয়া হয়েছে কোনো কোনো উদ্যোগের ক্ষেত্রে, সেই জিনিসটা যেটুকু দেখেছি আর কি এ করার জন্য। কিন্তু সার্বিকভাবে যদি বলি তাহলে কৃষি তার নিজস্ব মানে সক্ষমতা এবং গতিময়তা। কিন্তু আমি ডক্টর আব্দুর রাজ্জাককেও এই প্রশ্নটাই করতে চাই যে কৃষিতে এখানে সাত্তার মণ্ডল এসেছিলেন আমাদের অনুষ্ঠানে এবং উনি বলেছিলেন যে কৃষকের মূল্য পাওয়াটা এটা খুব জরুরি হয়ে গেছে। বিপণন বা বাজার ব্যবস্থাপনাটা এমন সেকেলে যে কৃষক তার পণ্যের মূল্যটা পাচ্ছে না। সে হয়তো অভ্যাসগতভাবে কৃষিটা করছে, কিন্তু তার কৃষকের তার আসলে ইন্টারেস্ট নেই। এটা একটা বড় ইয়ে রয়ে গেছে। এই ব্যবস্থাপনায়, বাজেট ব্যবস্থাপনায় এইরকম কোন উদ্ভাবনী কি আমরা পেলাম? আমরা দুজনের কাছেই প্রশ্ন, যে কেউ প্রশ্ন উত্তর দিতে আমি যেটুকু পারবে। দেখেছি এরকম কোনো ইয়ে নেই কৃষি, এটা ওই গতানুগতিকের মধ্যে আছে। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি যেটা বললেন যে, এবং এই বিষয়টা যে আসলে কৃষক যদি ন্যায্য মূল্য না পায় বা ভালো মূল্য না পায়, এই জন্য ন্যায্য মূল্য বলতে মূল কথা ভালো মূল্য পাইতে হবে, তাহলে তো তার ইয়েটা বাড়বে, তার বিনিয়োগ। তারপর সে করে যাচ্ছে তার জীবিকার জন্য, প্লাস তার ইয়ের জন্য করে যাচ্ছে, কৃষক করে যাচ্ছে এবং ছোটো ছোটো উদ্যোগগুলো আসছে। এখন এটাকে সমর্থন দেওয়া দরকার। সমর্থন দেওয়ার উপায়টা হচ্ছে এর মধ্যে যে একটা হচ্ছে বিপণন এবং এই যে সরবরাহ শৃঙ্খলাটাকে ঠিক করা, বা এটাকে আরেকটু দক্ষ করে তোলা, এখানে আরও কিছু বিনিয়োগ করা, সেটা বাজেটের একটা সুযোগ আছে যদি এটা দেওয়া যেতে পারতো। আপনি কি কিছু বলবেন? কৃষিক্ষেত্রের ব্যাপারে আমি যেটা বলবো যে যেটা হয়তো অনেক সময় আমরা অ্যাকনলেজ করি না, আপনি দেখেন কোভিডের পরে যেটা হয়েছিল সেটা কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম গ্লোবালি ফার্টিলাইজার প্রাইস কিন্তু অনেক বেড়ে গিয়েছিল। আমি একটা ব্যাপারে সাধুবাদ দিতে সরকারকে, তারা কিন্তু কৃষিতে মোটামুটি একটা প্রায়োরিটি কিন্তু দিয়ে রেখেছেন। এবং আমি আপনাকে বলতে পারি যে আমি যদি ভুল না করে থাকি তাহলে আমার কাছে মনে আছে যে ওই সময় হঠাৎ করে সাবসিডিটা এক লাফে 16,000 থেকে বাড়িয়ে 25-26,000 কোটি টাকা করা হয়েছিল। এবছরের বাজেটে আমি দেখেছি সাবসিডি ওটা কিন্তু একই রকম রাখছেন। কাজে সরকারের কিন্তু একটা গুরুত্ব আছে যে এগ্রিকালচারের যে সাবসিডি যেভাবে দেওয়া হচ্ছে সেটার জন্য থাকে। কারণ এইটা ভালো না খারাপ সেটা অনেক তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে এরকম ইনফ্লেশনের একটা প্রেশারের সময় কৃষিক্ষেত্রে যে এরকম সাবসিডি একটা দিতে পারছে সরকার, আমার কাছে মনে হয় যে এটা হয়তো একটা ভালো একটা দিক আছে। অন্তত এটা দরকার ছিল, না হলে আবার সাপ্লাই শক হলে আমাদের আবার পুরো প্রাইসগুলোকে আরও এটা বাড়িয়ে দিতে পারতো। এটা একটা বিষয়। কৃষিতে ন্যায্য মূল্য ফার্মার্সরা পাচ্ছে না, এটাও দীর্ঘদিনের একটা ইস্যু। কিন্তু এটার একটা কারণ হচ্ছে কি, একটা কারণ হচ্ছে যেখানে মধ্যস্বত্বভোগীরা যারা আছে তারা হয়তো অনেক বেশি অর্গানাইজ। যদি আমরা ফার্ম লেভেলে যদি একটু সমবায় করতে পারতাম এবং সেই সমবায়ের মাধ্যমে যদি কৃষকরা যদি তাদের পণ্যগুলোকে একসঙ্গে সংগ্রহ করে সেটাকে প্রসেস করে তারপরে যদি সঠিক জায়গায় যদি নিয়ে যেতে পারতো, তাহলে পণ্যের দামটা কিন্তু হয়তো কৃষকের হাতে যেত। দেখুন, একটা বছরে যখন ইনফ্লেশন হয়, এটাকে আমরা সবসময় খারাপ চোখে দেখলেও একটা কিন্তু পজিটিভ দিক থাকে যেটা আমরা কোনো সময় আলোচনা করি না। সেটা হচ্ছে এই ইনফ্লেশনের ট্রেন্ড থেকে যদি কৃষকরা কিছুটা বেনিফিটেড হয়, তাহলে আপনি দেখবেন এটার কিন্তু একটা পরের বছর দেখবেন ভালো ভালো ফসল হবে, আপনার প্রোডাক্টিভিটি বাড়ার কথা, নতুন ইনভেস্টমেন্ট যাবে। আমি এইটা সুযোগের অপেক্ষা আছি। যদি আমরা এইটা তাদের সুফলটা তাদেরকে দিতে পারি, একটা ন্যাচারাল কিন্তু একটা প্রসেস তৈরি হতে পারে। কিন্তু এভিডেন্স হয়তো আমাদেরকে সেটা বলছে না, কারণ এভিডেন্স যেটা বলছে যে কৃষক সেই ন্যায্য দামটা এখন হয়তো বাংলাদেশে পাচ্ছেন না আর কি। আমরা বিরতি যাব, তার আগে বিশেষত আরজাদুল কিবরিয়া আমি একই সঙ্গে সাংবাদিকতা করেছি অনেক দিন ধরে। আমরা মনে হয় বছর 15 আগে আমরা শুনেছিলাম কৃষকের পণ্য বিক্রি করার জন্য একটা বাজার করা হবে, সারা দেশে এরকম বাজার ব্যবস্থাপনা হবে। সেই কথাগুলো সেইভাবেই রয়ে গেছে, এটার কোনো নতুন কোনো অগ্রগতিও নেই এবং কোনো বাজেটেই আমরা দেখি না যে এই উদ্ভাবনী ধরনের কোনো কিছু, মানে গতানুগতিক একটা বাজেটেই চলে কৃষি খাতটা। আমরা ফিরবো আলোচনায়, তবে তার আগে একটা বিরতি যেতে চাই। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি কিছুক্ষণ পর। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের বিজয়িক অনুষ্ঠান। আমরা আলোচনা করছি জাতীয় বাজেট নিয়ে। আমরা বাজেটের একটা বড় জায়গা দেখি যে আমাদের আসলে যে ব্যয় টার্গেট করা হয়, অর্থাৎ 7,97,000 কোটি টাকার যে বাজেট করা হয়েছে তার একটা বড় অংশ 14.2 ভাগেই আসলে সুদ পরিশোধে চলে যাবে। তাহলে যে টাকাটা থাকে সেটা দিয়ে পরিচালন ব্যয়টাও
সরকারের যে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিতে হয় সেটা চলে যাবে বাকি টাকা দিয়ে, উন্নয়ন ব্যয়টা নির্ভর করে আসলে লোনের টাকাতে। এটা কি একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে বা একটা দুষ্ট চক্রের মধ্যে আমরা যাচ্ছি? দুজনের কাছে এই প্রশ্ন, কি বলবেন আরশাদুল কিবরিয়া, ডক্টর আব্দুর রাজ্জাক? না, এইটা তো একটা তো হলো যে হ্যাঁ, এটা একটা কাঠামোগত সমস্যা ওইভাবে যদি দেখি করার জন্য। এখন ঋণ করতে হচ্ছে, এখন ঋণের ব্যয় যখন বাড়ছে তখন ঋণের সুদও বেড়ে যাচ্ছে, বৈদেশিক ঋণ এবং চড়া সুদে ঋণ নিতে হচ্ছে, ব্যয়বহুল ঋণের দিকে, সামনে তো আরও ব্যয়বহুল ঋণ দিকে যেতে হতে পারে। তো সেইটার চাপটা তো থাকে, সুদ এটা তো পরিশোধ করতে হবে। সেই জন্য এই চক্র থেকে সহজে বের হওয়া কঠিন, মানে এটা হচ্ছে এই জন্য। সুতরাং আপনি আর ওইভাবে এখন ওইটা অন্যভাবে বলা যায়, আপনি যেটা বললেন যে তাহলে কি মানে ঘাটতি অর্থায়ন, মানে ঋণের টাকা দিয়ে আবার উন্নয়ন ব্যয় করছে কিনা, এটা তো অঙ্কের মিলে। যেমন আসলে তো আর ওইটা লেখা থাকা টাকার ঋণের টাকায় করলাম না, এই রাজস্বের টাকায় করলাম, অঙ্কের হিসাবে ওইভাবে দেখা যায় জিনিসটা। কিন্তু এটা একটু মানে এই চক্রটা আরও চলবে আরও অনেক দিনই মনে হয়, সহজে বের হবে না। ডক্টর আব্দুর রাজ্জাক কিছু বলুন। হ্যাঁ, অবশ্যই। এখন আপনি 14 ভাগ বলেছেন যে বাজেটের 14 ভাগ আমরা খরচ করছি সরকারের সুদজনিত দেনা মেটানোর জন্য। এই বছর একটু সতর্ক থাকতে হবে, কারণ যেটা হতে পারে যদি টাকার আবার অবমূল্যায়ন হয়। ধরুন দেখুন, বিদেশি লোন যদি আপনি দেখেন, বিদেশি লোনে আমাদের যে সুদের যে সরকারের যে দিতে হবে যেটা, সেই দেনাটা কিন্তু আভ্যন্তরীণ যে সুদ সরকার দেয় সেটা থেকে কিন্তু এখনও অনেক কম। আমরা সবসময় বৈদেশিক ঋণ নিয়ে অনেক বেশি হইচই করি, কিন্তু সরকারের দেনার মেন জায়গাটা কিন্তু হচ্ছে এখনও আভ্যন্তরীণ খাত থেকে সরকার যে লোনটা নিচ্ছে সেটা। কিন্তু সেখানে আবার বিদেশি দেনার ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে, এখন বিদেশি দেনাতে যদি আবার আমরা ফরেন কারেন্সিতে পে করতে হবে, তখন রিজার্ভের আবার একটা ফার্দার টান পড়তে পারে, সেই সমস্যাটা থাকতে পারছে। আরেকটি সমস্যা হচ্ছে যে সরকারের যে বিদেশি দেনা সেটা যেটাই থাকুক, যদি টাকার ফার্দার অবমূল্যায়ন হয় তাহলে সরকার কি করে? সরকারকে তো টাকাটা লোকাল কারেন্সিতে জোগাড় করতে হয়, করার পরে সেটাকে কনভার্ট করে তাকে লোন শোধ দিতে হয়। হ্যাঁ, এই কারণে একটা ব্যাপার হতে পারে, যদি কোনো কারণে আমাদের টাকার যদি আরও অবমূল্যায়ন হয় তাহলে কিন্তু বিদেশি লোন যে সার্ভিস করার জন্য যে খরচ, সেটা কিন্তু খরচে সরকার অনেক বেড়ে যাবে। আমরা এখন 14 ভাগ আমাদের বাজেটে বলা হয়েছে, কিন্তু আমার কাছে কারোর জন্য মনে হয় সামনের বছর হয়তো আমরা দেখতে পারি এটা কিন্তু বেড়ে 16 ভাগ পর্যন্ত কিন্তু হতে পারে। হ্যাঁ, কাজেই সেখানে কিন্তু আমাদের ফিসক্যাল স্পেসটাকে যথেষ্ট মাত্রায় কিন্তু কমিয়ে দেবে। এই জন্য একটু আগে আমি বলছিলাম, যদি আমি অলরেডি ক্রাইসিসের মধ্যে আছি, আমার ইনফ্লেশনের এত খারাপ অবস্থা, আমি ট্যাকেল করতে পারছি না, তাহলে আমি তো বাজেটের ডেফিসিটটাকে যদি আরও যদি কমাতে পারতাম, তাহলে কিন্তু দেখেন আপনার কিন্তু ওই সুদজনিত ব্যয় এই বছর আমরা অলরেডি খানিকটা কাট করতে পারতাম। সেই সুযোগটা কিন্তু ছিল। একটা জিনিস আমি জানি, স্বীকার করি যে পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য অনেক সময় অনেক জিনিস প্যালেটেবল না। আমি যদি হঠাৎ করে বলি যে আমি এডিপি ব্যয় অনেক কমিয়ে দিলাম, হয়তো অনেকে তাকে আবার তখন সমালোচনা করা শুরু করবে যে এটা তো ঠিক ছিল না। কিন্তু একটা জিনিস, যেহেতু অর্থমন্ত্রী নতুন ছিলেন, উনি আগের পলিসি ফেলিওর বা যাই ছিল সেটার সঙ্গে কোনোভাবে জড়িত ছিলেন না, আমার কাছে মনে হচ্ছিল যে উনি হয়তো অনেক স্বাধীন হবেন। উনি হয়তো আসলে বলতে পারেন যে না, আমরা এই বছর এত ব্যয় কেন করব, আমরা ব্যয়টাকে কমায় ফেলি, যে সেভিংটা হবে সেটা আমরা দরিদ্র মানুষের জন্য ব্যয় করি এই বছর, এক বছর, এবং আমরা চেষ্টা করি যে মূল্যস্ফীতিকে কমিয়ে আনতে। আপনি যদি মূল্যস্ফীতিকে কমিয়ে আনতে পারেন, পলিসি ফ্লেক্সিবিলিটিগুলো তখন খুব সহজ হয়ে যায়, তখন দেখবেন আবার ব্যবসা বাণিজ্য বাড়বে, হ্যাঁ, তখন আবার গতি আসবে অর্থনীতিতে। কিন্তু এখন যেটা হচ্ছে, ওই উচ্চ প্রবৃদ্ধির পেছনে ছুটতে যে আমার কাছে কেন যেন মনে হচ্ছে সামনের বছর আমরা দেখবো যে রেটে আমাদের ইনফ্লেশন কমে না আসা উচিত ছিল, এটা আমরা পারবো না, আরও একটা বছর আমরা হারিয়ে ফেলি কিনা, সেই চিন্তাটা আমার কাছে এখন মুখ্য। এই যে সরকার যে বিরাট অঙ্কের আভ্যন্তরীণ সেক্টর থেকে লোন করবে, সেইটার সক্ষমতাকে আপনি দেখেন আমাদের ব্যাংকিং সেক্টর থেকে কিংবা পাবলিকের কাছ থেকে যদি ট্রেজারি বিল দিয়ে বা সঞ্চয়পত্রের মাধ্যমে সরকার কি এই সক্ষমতা কি ইকোনমিতে আছে? গভর্নমেন্টের 1,37,000 কোটি টাকা মেবি সরকার নিতে চেয়েছে। নর্মালি দেখেন সরকার কী করে, কিছু জিনিস হচ্ছে সাধারণ পাবলিক কাছে বিক্রি করে, সঞ্চয়পত্র একটা প্রকৃষ্ট উদাহরণ। সে কমার্শিয়াল ব্যাংক থেকে লোন নেয়, সেন্ট্রাল ব্যাংক থেকে লোন নিতে পারে, চাইলে সেন্ট্রাল ব্যাংক থেকে অনেক সময় মানি প্রিন্টও করতে পারে। এক্সকিউজ মি, এই বছর সরকার বলেছে, মানে সেন্ট্রাল ব্যাংক বলেছে তারা সরকারকে ওই রকম লোন দিতে চায় না। যদি না চায় তাহলে তাকে কমার্শিয়াল ব্যাংক থেকে যেতে হবে। এখানে দেখেন ভালো খারাপ দুটোই আছে। যদি সরকার বেশি লোন নেয় কমার্শিয়াল ব্যাংক থেকে, প্রাইভেট সেক্টরের ঋণ প্রভাব কমে যাবে, আমরা সবসময় বলি। কিন্তু এই বছরে যেহেতু সুদের হারও অনেক বেশি, তারা কিন্তু হয়তো প্রাইভেট সেক্টরের পক্ষে কিন্তু হয়তো যতক্ষণ লোন তারা নিতে চাইতেন তারা হয়তো নিতে নাও পারেন, তাহলে সেক্ষেত্রে হয়তো সরকার খানিকটা ফ্লেক্সিবিলিটি থাকবে ওই টাকাটা ব্যাংকিং সেক্টর থেকে নিতে। তো সুতরাং হয়তো এই বছর ওনারা চাইলে ম্যানেজ করতে পারবেন, কিন্তু ঋণ বেশি নেওয়া মানেই হচ্ছে আপনি আবার সেই সুদের আবর্তনে চলে যাচ্ছেন। সরকারি ব্যয় বেশি বাড়ানো মানে হচ্ছে ডেফিসিট অনেক বড় হচ্ছে, ডেফিসিট অনেক বড় হচ্ছে মানে হচ্ছে ইনফ্লেশনে যেরকম লাগাম আপনি টেনে ধরার চেষ্টা করছেন সেটা করতে আপনি পারবেন না আর কি।
তার মানে এই ম্যানেজমেন্টটা হতে হবে আসলে রাজস্ব আদায় বৃদ্ধি করার মধ্যে দিয়ে। আমার মনে হয় যে আমরা মোটামুটি আলোচনা শেষ করে আনছি। ডক্টর আব্দুর রাজ্জাক, আমাদের অনুষ্ঠানে এসে স্টুডিওতে এসে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আরজাদুল কিবরিয়াকেও ধন্যবাদ জানাই, আপনারা আগেও এসেছেন এই অনুষ্ঠানে, ধন্যবাদ জানাই। দর্শক, যেমনটি আমাদের আলোচকরা বলছিলেন যে আমাদের রাজস্ব আদায়টা বৃদ্ধির কোনো বিকল্প নেই, আর জনগণের জন্যে জনসম্পর্কিত বাজেট করার বিষয়টিও বাজেটে যে আছে, কিন্তু সেই অ্যাপ্রোচগুলো আরও বেশি পরিষ্কার থাকা দরকার ছিল। বিশেষত মূল্যস্ফীতির উচ্চ মূল্যস্ফীতির যে চাপে জনগণ রয়েছে, সেখানে আরও একটু কৌশলী হয়ে সামাজিক নিরাপত্তা খাতে ব্যয়টা বৃদ্ধি করার সুযোগ ছিল, যেটা আমরা দেখি যে শুধুমাত্র পেনশনের টাকা দিয়েই সরকার সামাজিক নিরাপত্তা খাতের একটা বড় অংশ দিয়ে দিচ্ছে, বা সঞ্চয়পত্রে ইন্টারেস্ট পরিশোধ করে সঞ্চয়পত্রের মাধ্যমে যে সরকার লোনটা নেয়, সেখানে এই সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দটা চলে যাচ্ছে। এরকম পরিস্থিতি থেকে খোলা বাজারে চালটা বেশি, খোলা বাজারে যে সরকার খাদ্যপণ্য বিক্রি করে সেই জায়গায় ভর্তুকিটা বাড়ানো দরকার ছিল। আশা করি এই যে 1 মাস সরকার বাজেটটা নিয়ে আলোচনা করবে, এই বিষয়গুলো নিশ্চয়ই সরকারের কাছে আসবে। আরও ছোট ছোট কতগুলো বিষয় আমরা দেখি সংবাদপত্রে এসছে, যে মোবাইলে করটা বাড়ছে, শুল্কটা ভ্যাটের আওতাটা বাড়ছে, ইংলিশ মিডিয়াম স্কুলে সেখানেও ভ্যাটের আওতা বাড়ছে। এরকম ছোট ছোট অনেকগুলো জিনিস আছে যেগুলো সাধারণ মানুষকে স্বস্তি দিবে না। আশা করি এই আলোচনাটা 1 মাসের মধ্যে করে সরকার তার অবস্থা নিশ্চয়ই আরও সংহত করবে। আমাদের এই অনুষ্ঠানটি প্রতি রোববার রাত 9টা থেকে 10টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরদিন সোমবার বেলা 12টা থেকে 1টা পর্যন্ত পুনর্বার দেখানো হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।